আপনারা খেয়াল করুন, আপনারা সকলেই চোখ বন্ধ করে মনোযোগ সহকারে তা অক্ষরটি উচ্চারণ করবেন। আপনারা উচ্চারণ করার সময় খেয়াল করে দেখবেন বা উপলব্ধি করার চেষ্টা করবেন, আপনি যখন তা অক্ষরটি উচ্চারণ করছেন তখন আপনার জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে অটোমেটিক ভাবে স্বাভাবিকভাবেই যুক্ত হয়ে যাচ্ছে কিনা। সকলেই নিজ নিজ জায়গা থেকে সুন্দর করে তা অক্ষরটি উচ্চারণ করে দেখুন এবং খেয়াল করুন যে তা অক্ষরটি উচ্চারণ করার সময় আপনার জিহ্বার আগা বা অগ্রভাগ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কিনা, স্বাভাবিকভাবেই যুক্ত হয়ে যাচ্ছে কিনা, মানে আপনার জিহ্বা স্বাভাবিকভাবেই সেখানে গিয়ে লেগে যাচ্ছে কিনা, নাকি আপনার জিহ্বার আগাকে আপনাকে ইচ্ছাকৃতভাবে শক্তি প্রদান করে সতর্ক থেকে কি সেখানে যুক্ত করতে হচ্ছে, নাকি দেখা যাচ্ছে কি যে এমনিতেই স্বাভাবিকভাবেই অটোমেটিক ভাবেই জিহ্বার আগা সেখানে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে। জিহ্বার আগাটা সাধারণভাবেই স্বাভাবিকভাবেই সেখানে গিয়ে যুক্ত হচ্ছে, সেহেতু তা অক্ষরের উচ্চারণের ক্ষেত্রে হতাশ হবার কোনো কারণ নেই। এটা উচ্চারণ করার সময় স্বাভাবিকভাবেই তা অক্ষরটির সঠিক এবং শুদ্ধ উচ্চারণ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা অক্ষরের গঠন প্রকৃতি এবং এটার উচ্চারণ এবং মাখরাজ আমরা মোটামুটি জেনে নিলাম। এবার তাহলে আমাদেরকে তা অক্ষর দিয়ে শব্দ গঠন করার চেষ্টা করতে হবে, অর্থাৎ হরকত বা হারকাত দিয়ে আমরা শব্দ গঠন করব। তো হারকাতের যে বিশেষত্ব রয়েছে সেটা লক্ষ্য রেখে খেয়াল করে আমাদেরকে উচ্চারণ করতে হবে, যাতে করে হরকত বা হারকাতের উচ্চারণে টান চলে না আসে। যেমন 7 নং ঘর থেকে, আচ্ছা আমি চ্যাট বক্সটা অফ করে দিচ্ছি, আমি আপনাদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য যে আপনারা পড়াটা খুব সুন্দরভাবে বা ভালোভাবে বুঝতে পেরেছিলেন কিনা, সেজন্য চ্যাট বক্সটা খুলে দিয়েছিলাম, আমি আবারও বন্ধ করে দিয়েছি। 7 নং ঘর থেকে সকলেই খেয়াল করুন, 7 নং ঘর থেকে আমরা তা অক্ষর সহ পূর্বে আমরা যে সকল অক্ষরগুলো পড়েছি, যদিও দুইটি অক্ষর বা দুইটি হরফ আমরা পড়েছি, আলিফ এবং বা, সেই সকল অক্ষরেরও সমষ্টি একসাথে করে বা সেই সকল অক্ষরগুলো এই তা অক্ষরের শব্দ গঠন করার সময় আমরা পাবো। তো এই 3টা অক্ষর দিয়ে আমরা বেশ কিছু শব্দ এখান থেকে পড়ে নিব ইনশাআল্লাহ, এবং শব্দতে কি ধরনের ভুল হতে পারে সেটাও একটু দেখে। 7 নং ঘর থেকে সকলেই খেয়াল করুন, 7 নং ঘরে সবার প্রথমে বা সবার শুরুতে আমরা যে অক্ষরটি হরফটি দেখতে পাচ্ছি, অক্ষরটির নাম বা হরফটির নাম হচ্ছে আলিফ। কিন্তু এখন এই মুহূর্তে আমরা এই শব্দটি উচ্চারণ করার সময় এখানে এই আলিফকে আর আলিফ বলতে পারবো না, আলিফকে আমাদেরকে বলতে হবে হামজা। সবাই বলুন হামজা জবর আ। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায় আলিফকে, তখন হামজা বলা হয়। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। হামজা জবর আ, তা জবর তা, আতা আতা। শব্দটি উচ্চারণ করার সময় খুব ভালোভাবে মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন, বুঝবেন এবং পড়বেন। দেখুন এখানে যে শব্দগুলো লেখা রয়েছে, এই শব্দগুলো আপনাদের কাছে সাধারণভাবে দেখতে খুব সহজ মনে হতে পারে এবং সহজভাবেই আসলে শব্দগুলো লেখা হয়েছে, কিন্তু শব্দগুলো দেখা যাচ্ছে পড়াটা মূল উদ্দেশ্য কিন্তু আমাদের নয়। আমাদের মূল উদ্দেশ্য হলো অক্ষরের বা হরফের উচ্চারণ সঠিক এবং শুদ্ধ রেখে হরকত বা হারকাতের উচ্চারণে টান না দিয়ে শুদ্ধভাবে শব্দগুলো পড়া। শব্দগুলো স্বাভাবিকভাবে পড়ে যাওয়াটা আমাদের উদ্দেশ্য নয়। স্বাভাবিকভাবে এখানে এই শব্দগুলো একটা বাচ্চা এসেও পড়তে পারবে। আর অবশ্য হ্যাঁ, বাচ্চারা যে পড়তে পারে না তা না, অধিকাংশ বাচ্চারাই তো সঠিক এবং শুদ্ধভাবে মোটামুটি আলহামদুলিল্লাহ কোরআন পড়তে পারে। যেমন এখানে শব্দগুলো খুবই সহজ, আতা আতি, আতুবা, তিতু, এভাবে দেখা যাচ্ছে যে পড়লে সহজ, কিন্তু সঠিক এবং শুদ্ধ উচ্চারণ আদায় করে হরকতের উচ্চারণে টান না দিয়ে পড়াটা একটু দেখা যাচ্ছে ডিফিকাল্ট হতে পারে।
8 নং ঘর থেকে সকলেই খেয়াল করুন। হামজা জবর আ, তা জির তি, আতি। দেখুন এই শব্দটি উচ্চারণ করার সময় আপনি যদি এভাবে উচ্চারণ করেন যে আতি, তাহলে কিন্তু এখানে আহ তা অক্ষরের উচ্চারণটা যদিও আদায় হয়ে যাবে, সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু হামজাহ বা আলিফ, এখানে হামজাই বলি, হামজাহ অক্ষরটির উচ্চারণ বা সঠিক এবং শুদ্ধভাবে আদায় হবে না। এবং কোরআনের মধ্যে গিয়েও যদি আপনারা এই ধরনের বা এই প্রকারের ভুলগুলো করে থাকেন, অক্ষরের উচ্চারণ যদি অশুদ্ধ হয়ে যায়, তাহলে অর্থেরও পরিবর্তন বা ভিন্নতা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি যে কোরআন তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে শব্দগুলো সহজভাবে রাখা হয়েছে, কিন্তু এই শব্দগুলো সহজ মনে করে আপনারা স্কিপ করবেন না বা দেখা যাচ্ছে একবারে অবহেলা করবেন না। শব্দগুলোতে আপনারা অক্ষরের উচ্চারণ সঠিক এবং শুদ্ধ রাখার সর্বোচ্চ চেষ্টা রাখবেন, এবং সেই সাথে হরকত বা হারকাতের উচ্চারণে যাতে টান চলে না আসে সেদিকে লক্ষ্য রেখে খেয়াল করে শব্দগুলো উচ্চারণ করবেন, পড়বেন, এবং আগামীকালকে শিক্ষক এবং শিক্ষিকাদের কাছ থেকে পড়াও শোনাবেন ইনশাআল্লাহ। 9 নং ঘর থেকে সকলে খেয়াল করুন। হামজা পেশ উ, তা জবর তা, উতা, উ, উ, তা জবর তা, উতা। আলিফে যখন জের জবরে পেশ অথবা সুকুন তাসদিদে পাওয়া যায় আলিফ, হামজা পেশ উ, তা জবর তা, উতা, বা। 10 নং ঘর থেকে সকলে খেয়াল করেন। তা জের তি, তা পেশ তু, তিতু। 11 নম্বর ঘর। তা জবর তা, বা জের বি, তাবি। তানবিনের ঘরগুলো বাদ থাকবে। 12 নম্বর ঘর স্কিপ হবে, 12 নম্বর ঘর, সরি, 6 নম্বর ঘর বাদ থাকবে। না, ঠিক আছে, কোনটা পড়লাম? আচ্ছা, উপরের ঘরগুলো বাদ চলে গিয়েছে মনে হয় নাকি? আচ্ছা, একটা মিনিট। আপনাদেরকে 1 নম্বর ঘর থেকে 6 নম্বর ঘরগুলো কি পড়ানো হয়েছে নাকি বাদ চলে গিয়েছে? আমি কি টেনে নিচের দিকে নামিয়ে দিয়েছিলাম? বাদ পড়েছে তাই না? আচ্ছা, ঠিক আছে, ওটা আসলে ইচ্ছাকৃত ভাবে না, অনিচ্ছাকৃত ভাবে ওটা উপরের দিকে উঠে গিয়েছিল। 1 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করুন। তানবিনের ঘরগুলো বাদ থাকবে, হ্যাঁ। 1 নং ঘর থেকে সকলেই খেয়াল করুন। 1 নম্বর ঘর থেকে তো পড়িয়ে দিলাম নাকি? আচ্ছা, বাদই পড়েছে না। হ্যাঁ, 1 নং ঘর থেকে সকলেই খেয়াল করুন। তা জবর তা, তা জবর তা, তা তা, তা তা। খুবই সহজ। 2 নম্বর ঘর। তা জবর তা, তা জের তি, তাতি। 3 নম্বর ঘর। তা তু, তা পেশ তু, তুতু, তুতু। 4 5 বাদ থাকবে। 6 নম্বর ঘর থেকে খেয়াল করবেন। তা জবর তা, বা জবর বা, তাবা, তাবা। তা জবর তা, বা জবর বা, তাবা। 7 8 9 10 11 পড়ানো হয়েছে। 13 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করবেন। তা জবর তা, বা জবর বা, তাবা। হামজা জবর আ, তাবা আ, তাবা আ। শব্দটির উচ্চারণ কেমন হবে? তাবা আ নাকি তাবা আ? তাবা আ, তাবা আ, তাবা আ, তাবা আ যদি আমরা বলি তাহলে কিন্তু শব্দটির উচ্চারণ হবে না। খেয়াল রাখবেন, যে সকল শব্দগুলোতে হামজা রয়েছে সে সকল শব্দগুলো খেয়াল করবেন। 14 নং ঘর থেকে সকলে খেয়াল করুন। তা পেশতু, তা পেশতু, তুতু। 15। তা জবর তা, তা জের তি, তাতি। তা পেশতু, তাতিতু, তাতিতু, তাতিতু। 16 নং ঘর থেকে সকলে খেয়াল করবেন। তা জের তি, তা পেশতু, তিতু। 18 বাদ 17 18 বাদ থাকবে। 19 নং ঘর থেকে সকলে খেয়াল করবেন।
তা জবর তা, বা জবর বা, তাবা। 20 নাম্বার ঘর থেকে হামজা জবর আ, বা জির বি, আবি। তা জবর তা, আবিতা। 21। 21 নং ঘর থেকে সকলেই খেয়াল করুন। হামজা জবর আ, তা জির তি, আতি। বা জবর বা, আতি বা। 22 নং ঘর। তা জবর তা, হামজা জবর আ, তা আ। তা পেশ তু, তা আ তু, তা আ, তা আ, তা আ, তা আ, তা আ তু, তা আ তু। উচ্চারণ তেমন না হয় যে তা তু, তা তু, তা তু, এভাবে হবে না। তা আ, তা আ, তা আ তু, তা আ তু, তা আ তু। 23 নং ঘর থেকে সকলে খেয়াল করুন। তা জবর তা, হামজা জির ই, তা ই। তা জবর তা, তা ই 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 তা। 24 নং ঘর থেকে সকলে খেয়াল করুন। তা পেশ তু, হামজা জবর আ, তু আ, তু আ। বা জবর বা, তু আবা, তু আবা, তু আবা, তু আবা, তু আবা, তু আ, তু আ, তু আবা, তু আবা, তু আবা। 25 নং ঘর থেকে সকলে খেয়াল করুন। তা জবর তা, তা পেশ তু, তাতু। বা জবর বা, তাতু বা। তা জবর তা, তা পেশ তু, তাতু। বা জবর বা, তাতু বা। তা জবর তা, তা পেশ তু, তাতু। বা জবর বা, তাতু বা। আচ্ছা, আজকে আপনাদেরকে আরেকটি চিহ্ন সম্পর্কে একটু জানিয়ে দিই। এটা হচ্ছে সুকুন বা সাকিন। 26 নং ঘর থেকে সকলেই খেয়াল করুন। 26 নং ঘরে আমরা প্রথমে যে অক্ষরটি বা হরফটি দেখতে পাচ্ছি, অক্ষরটির নাম আমরা সকলে জানি। অক্ষরটির নাম হচ্ছে আলিফ। আর শব্দের মধ্যে থাকলে বা উপরে নিচে কোনো কিছু থাকলে তখন হামজা হয়ে যায়, কিন্তু 2 নং অবস্থানে যে অক্ষরটি রয়েছে 26 নং ঘরে, অক্ষরটির নাম হচ্ছে তা। তা অক্ষরের উপরে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ আকৃতির বা 3 বাহু বিশিষ্ট, সরি 2 বাহু, এখানে ত্রিভুজ আকৃতির মতো, কিন্তু নিচের বাহুটি নেই। অনেকটা সেরকম দেখা যাচ্ছে। এই চিহ্নটির নাম হচ্ছে সুকুন বা সাকিন। সুকুনের উচ্চারণ আহ বা ব্যবহার কিভাবে করতে হবে সেটা আমরা এখন একটু সংক্ষিপ্ত ভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে সুকুনের যে একটি সূত্র বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যেই অক্ষরটি তেমনি করে কোন অক্ষরের উপরে যদি জবর জের বা পেশ থাকে তাহলে সেটাকে হারকাত যুক্ত অক্ষর বলা যেতে পারে বা হারকাত বিশিষ্ট অক্ষর বলা যেতে পারে। তেমনি করে যে অক্ষরটির উপরে সুকুন বা সাকিন থাকবে সেটাকে সুকুন অক্ষর বলা যেতে পারে। এখন বিষয় হচ্ছে যে সুকুন অক্ষর বা যেই অক্ষরের উপরে সুকুন থাকে, আহ সুকুন অক্ষর কখনো কোনো সময় কোনোভাবেই একা একা উচ্চারণ হতে পারে না। সুকুন অক্ষর উচ্চারণ হওয়ার জন্য বা সুকুন অক্ষরকে উচ্চারণ করার জন্য অপর আরেকজনের সাহায্যের প্রয়োজন হয়, হতে পারে না। যেমন আমরা জানি বা জবর বা, বাজের বি, বা পেশ বু, তা জবর তা, তাজের তি, তা পেশ তু। এটা আমরা আজকে যে শুধুমাত্র জেনেছি বিষয়টা এমন না। আমরা এটা ছোটবেলায় মুক্তভাবে যখন গিয়েছি তখন আমরা এটা জেনেছি, শুনেছি, পড়েছি, তাই না? কিন্তু ছোটবেলা থেকে আপনারা কখনো কোনো সময় আজ পর্যন্ত বড় হওয়া পর্যন্ত কোন জায়গায় কি এমন শুনেছেন যে তা সাকিন তে, বা তা সাকিন তো, বা তা সাকিন তু, বা তা সাকিন তৌ, হ্যাঁ, বা তা সাকিন তৈ, এরকম কোনো উচ্চারণ কিন্তু আপনারা কখনো কোনো সময়ই শোনেননি।
বা সুকুন এবং জজম একই মোটামুটি। তো জজমের ক্ষেত্রে আপনারা কখনোই এমনটা শোনেননি, জজম বা সাকিন একই জিনিস আর কি, যে তা যজম যুক্ত বা তায়ের উপরে যজম আছে সেটার তা যজম তে বা তা যজম তো বা তা যজম তি, এরকম কোনো উচ্চারণ কিন্তু আপনারা কখনোই কোনো সময় শোনেননি বা পড়েনও নি, কেউ পড়ায়ও নি, কারণ হচ্ছে এমনটা নেই। তো বিষয় হচ্ছে সুকুন যুক্ত অক্ষর বা যজম যুক্ত অক্ষর বা হরফ যেহেতু একা একা উচ্চারণ হতে পারে না, উচ্চারিত হতে পারে না, সুকুন যুক্ত অক্ষর বা হরফ উচ্চারণ হওয়ার জন্য, উচ্চারণ করার জন্য একজন বা আরেকজনের সাহায্যের প্রয়োজন হয়। এখন সাহায্যটা আমরা কি নির্দিষ্ট একজনের কাছ থেকেই নিব নাকি যে কারো কাছ থেকে নিতে পারি? এটার উত্তর হচ্ছে, যেই অক্ষর বা হরফের উপরে সুকুন বা সাকিন থাকবে, ঠিক তার ডান পাশে যে হারকাত যুক্ত অক্ষর থাকবে, সেই অক্ষরের সাহায্য বা সহযোগিতা নিয়ে সুকুন যুক্ত অক্ষর বা হরফের উচ্চারণ করতে হবে। এটার একটি সুন্দর সূত্র রয়েছে, আমরা সূত্রটি একটু সুন্দর করে মুখস্থ করে নিব আগে, তারপরে এটা আমরা প্র্যাকটিক্যালি একটু দেখবো। সকলেই বলবেন, হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, 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 হরকতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হরকতের বাম পাশে, হরকতের কোন পাশে, হরকতের কোন পাশে, বলেন বলেন সবাই বলেন, হরকতের কোন পাশে, হরকতের কোন পাশে, হরকতের কোন পাশে, হরকতের বাম পাশে, হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হরকতের বাম পাশে যদি কেমন অক্ষর পাওয়া যায়, হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হরকতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। তো সুকুনের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে, সুকুন যে সুকুনের বৈশিষ্ট্য হচ্ছে যুক্ত করে দেওয়া, মিলিত করে দেওয়া, একসাথে করে দেওয়া, একত্রিত করে দেওয়া। ঠিক আছে? তো আমরা যদি কোরআন অথবা হাদিসের মধ্যে কোনো জায়গায় কোনো স্থানে দেখে থাকবি 29টি অক্ষর বা হরফের মধ্যে থেকে যে কোনো একটি অক্ষর বা হরফের উপর বাম পাশে যদি সুকুন যুক্ত কোনো যুক্ত করে দিব, লাগিয়ে দিব। ঠিক আছে? আমাদের সূত্রের মধ্যেও এভাবেই বলা ছিল যে হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হরকতের সাথে সুকুন অক্ষরকে যুক্ত করে দেওয়া, মিল করে দেওয়া, একসাথে করে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে সুকুন অক্ষর কখনোই একা একা উচ্চারিত হতে পারে না। সুকুন অক্ষরকে উচ্চারণ করার জন্য, উচ্চারণ হওয়ার জন্য অবশ্যই একজন হরকত বা হারকাত অক্ষরের সাহায্যের প্রয়োজন হয়ে থাকে। এটার উদাহরণ অনেকটা এমন হতে পারে যে আল্লাহ তাআলা যেমন দেখা যাচ্ছে কি যে মেয়েদের একজন চলার জন্য অবশ্যই একজন মাহরামের প্রয়োজন হয়ে থাকে, হয়তোবা তারা হাজবেন্ড হতে পারে অথবা বাবা বা ভাই হতে পারে। তো সুকুন অক্ষরটা অনেকটা এরকম যে সুকুন অক্ষরকে উচ্চারণ করার জন্য বা উচ্চারণ হওয়ানোর জন্য অবশ্যই একজন হরকত অক্ষরের সাহায্যের প্রয়োজন হবে। ঠিক আছে? তাহলে 26 নম্বর ঘর থেকে সকলেই খেয়াল করুন, দেখুন আমরা হামজা জবর আ অর্থাৎ এই হরকত যুক্ত অক্ষরের সঙ্গে আমরা সুকুন অক্ষরকে একত্রিত করে দিব। তাহলে 26 নং ঘর থেকে সকলেই খেয়াল করুন, সকলেই বলুন, হামজা জবর আ, আ কে যুক্ত করে দিব আমরা তায়ের সাথে। কেন যুক্ত করব, এটার কারণ কি? কারণ হচ্ছে আমরা একটু আগে জেনেছি বা পড়েছি যে হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায় তাহলে হরকতের সাথে সুকুন অক্ষরকে যুক্ত করে দিতে হয়।
তো সেজন্য আমরা হামজা জবর আ, এই আ কে যুক্ত করে দিব তা এর সাথে। সকলেই বলুন, হামজা জবর আ, হামজা জবর আ, আ প্লাস তা, তার সাথে যুক্ত হবে। আ যুক্ত হবে তা এর সাথে, আত, আ যুক্ত হবে তা এর সাথে, আত। হামজা জবর আ, আ যুক্ত হবে তা এর সাথে, আত। ২৭ নং ঘর থেকে সকলেই খেয়াল করুন। ২৭ নং ঘরে সবার প্রথমে যে অক্ষরটি রয়েছে, হরফটি রয়েছে, হরফটির নাম হচ্ছে আলিফ, কিন্তু এখন হামজা বলতে হবে। তো ২৭ নং ঘরে সবার প্রথমে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ২৭ নং ঘরে সবার প্রথমে সবার শুরুতে হরকত বা হারকাত আছে নাকি নেই। আমি একটু চ্যাট বক্সটা খুলে দিচ্ছি, সকলে একটু খেয়াল করে দেখবেন যে ২৭ নং ঘরে সবার প্রথমে সবার শুরুতে হামজা অক্ষরটির উপরে বা নিচে কোথাও হরকত বা হারকাত আছে নাকি নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা উত্তর প্রদান করেছেন আছে। তাহলে আপনাদের কাছে আমার আরো একটি প্রশ্ন, যে ২৭ নং ঘরে সবার প্রথমে সবার শুরুতে হামজা অক্ষরের নিচে বা উপরে হারকাত বা হরকত রয়েছে। এবার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে হারকাত আপনারা দেখতে পাচ্ছেন, এই হরকত বা হারকাতের বাম পাশে কি সুকুন অক্ষর আছে নাকি নেই। ২৭ নং ঘরে হরকত আছে ঠিক আছে, কিন্তু হরকত বা হারকাতের বাম পাশে কি সুকুন যুক্ত কোনো অক্ষর বা হরফ আছে কিনা, বা হরকতের বাম পাশে সুকুন আছে নাকি নেই। আছে। আপনারা কি জানেন যে হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায় বা সুকুন পাওয়া যায়, তাহলে তখন সেখানে কিভাবে বলতে হয়, কিভাবে পড়তে হয় জানেন আপনারা। যদি কোনো জায়গায় কোনো স্থানে হরকত বা হারকাত পাওয়া যায় এবং হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, তাহলে তখন সেই জায়গায় সেই স্থানে কি করতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে পড়তে হয়। হরকতের সাথে সুকুন অক্ষরকে যুক্ত করে দিতে হয়, একটু আগেই তো পড়লেন। হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হরকতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। হরকতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়, মিল করে পড়তে হয়, একসাথে করে পড়তে হয়, একত্রিত করে পড়তে হয়, ঠিক আছে, মিলিয়ে পড়তে হয়। তাহলে ২৭ নং ঘর থেকে সকলে খেয়াল করুন, হামজা জের ই, ই যুক্ত হবে তা এর সাথে, ইত। ২৮ নং ঘর থেকে সকলে আবারও খেয়াল করুন, হামজা পেশ উ, উ যুক্ত হবে তা এর সাথে, উত। ২৯ নং ঘর থেকে সকলে খেয়াল করুন, ২৯ নং ঘরে সবার প্রথমে সবার শুরুতে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি, অক্ষরটির নাম হচ্ছে তা। তো ২৯ নং ঘরে সবার প্রথমে যে অক্ষরটি রয়েছে তা, তা অক্ষরটির উপরে বা নিচে হরকত বা হারকাত আছে কিনা সকলে একটু ভালোভাবে লক্ষ্য করে খেয়াল করে দেখুন তো। ২৯ নং ঘরে সবার প্রথমে সবার শুরুতে যে অক্ষরটি রয়েছে, সেই অক্ষরটির উপরে বা নিচে কোনো সুকুন কোনো হরকত বা হারকাত আছে নাকি নেই। ঠিক আছে, ২৯ নং ঘরে সবার প্রথমে বা সবার শুরুতে হরকত রয়েছে। তাহলে এবার আপনারা সকলে আবারও একটু ভালোভাবে লক্ষ্য করে খেয়াল করে দেখুন তো, হরকত বা হারকাতের বাম পাশে কি সুকুন যুক্ত কোনো অক্ষর বা হরফ আছে নাকি নেই। আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখন তা জবর তা, তাকে এখানে আমরা হরকতের বাম পাশে সুকুন যুক্ত অক্ষর পেয়েছি। তাহলে এখন আমরা এখানে কি করব, হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায় বা সুকুন যুক্ত অক্ষর পাওয়া যায়, তাহলে সেখানে কি করতে হয়। হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, তাহলে সেখানে কি করতে হয়, যুক্ত করে পড়তে হয়। তাহলে এখন এখানে আমরা যুক্ত করে বলবো, যুক্ত করে পড়বো। সকলে খেয়াল করুন, ২৯ নং ঘর থেকে তা জবর তা, তা যুক্ত হবে তার সাথে তাত। ৩০ নং ঘর থেকে সকলে খেয়াল করুন, তা জবর তা, বা জের বি। ৩০ নং ঘরের সবার শেষে আমরা দেখতে পাচ্ছি একটি সুকুন অক্ষর রয়েছে, এবং মধ্যখানে আমরা দেখতে পাচ্ছি বা অক্ষরের নিচে জের রয়েছে। আর আমরা জানি জেরকে হরকত বলা হয়, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, সেই ক্ষেত্রে জেরকেও হরকত বলা যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে হরকতের বাম পাশে সুকুন অক্ষর রয়েছে। আর আমরা জানি যে হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, তাহলে হরকতের সঙ্গে সুকুন অক্ষরকে যুক্ত করে দিতে হয়। যেমন বা জের বি, বি যুক্ত হবে তাই এর সাথে বিত।
তা জবর তা, বা জের বি, বি যুক্ত হবে তায়ের সাথে, বিত, তাবিত। আচ্ছা, 31 নং ঘর থেকে সকলে খেয়াল করুন। তা পেশ তু, তু যুক্ত হবে তায়ের সাথে, তুত। 32 নম্বর ঘর, বা জবর বা, বা যুক্ত হবে তায়ের সাথে, বাত। হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হরকতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে বলতে হয়, যুক্ত করে পড়তে হয়। 33 নম্বর ঘর, হামজা জবর আ, বা জবর বা, বা যুক্ত হবে তায়ের সাথে, বাত। আ আ, আবাত। আলিফা যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হরকতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। 34 নম্বর ঘর, তা জবর তা, বা পেশ বু, তাবু। বু যুক্ত হবে তায়ের সাথে, বুত, তাবুত। বায়ের উপরে পেশ, পেশকে কি বলে? হরকত। হরকতের বাম পাশে কি আছে? তায়ের উপরে সুকুন। তায়ের উপরে সুকুন থাকলে সেটা সুকুন অক্ষর। তাহলে হরকতের বাম পাশে কি আছে? সুকুন অক্ষর। হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, কেমন করে পড়তে হয়? হরকতের সাথে যুক্ত করে। তাহলে যুক্ত করে দেন, বা পেশ বু, বু যুক্ত হবে তায়ের সাথে, বুত, তাবুত। 35 নং ঘর থেকে সকলে খেয়াল করুন। তা পেশ তু, তা জবর তা, তুতা। তা যুক্ত হবে তার সাথে, সবার শেষে তায়ের উপরে সুকুন, তার সাথে যুক্ত হবে, তা যুক্ত হবে তায়ের সাথে, তাত। কেন যুক্ত হবে? কারণ হচ্ছে এখানে 35 নম্বর ঘরে মধ্যখানে তায়ের উপরে আমরা পেয়েছি হারকাত বা হরকত। হরকতের বাম পাশে আছে কি? সুকুন যুক্ত অক্ষর বা সুকুন যুক্ত হরফ। হরকতের বাম পাশে যদি সুকুন যুক্ত অক্ষর বা হরফ পাওয়া যায়, তাহলে হরকতের সঙ্গে সুকুন যুক্ত অক্ষর বা হরফ যুক্ত করে বলতে হয় বা যুক্ত করে পড়তে হয়। সেজন্যই আমরা তা জবর তা, তাকে সবার শেষে তায়ের সঙ্গে মিলিয়ে দিয়েছে, যুক্ত করে দিয়েছে। হ্যাঁ, এগুলো সবাই পারেন আমি জানি, তারপরেও অনেকে জানে না বা পারে না। মোটামুটি অধিকাংশ সবাই পারে, তারপরেও যেহেতু আমরা আলিফ থেকে পড়া শুরু করেছি, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে দায়বদ্ধ, সব বিষয়ে আপনাদেরকে আমাকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। তাহলে 35 নম্বর ঘর থেকে তা পেশ তু, তা জবর তা, তুতা। তা যুক্ত হবে তার সাথে, তাত, তুতাত। 36 নং ঘর থেকে সকলেই খেয়াল করুন। হামজা পেশ উ, বা জের বি, উবি। হ্যাঁ, এখনই ছেড়ে দিব, সকলে খেয়াল করেন, এই ঘরটা শেষ। হামজা পেশ উ, বা জের বি, উবি। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। হামজা অক্ষরের উচ্চারণ শক্ত করে করতে হয়। হামজা পেশ উ, বা জের বি, বি কে যুক্ত করবো কার সাথে? তায়ের সাথে। কেন? কারণ হচ্ছে বায়ের নিচে আছে জের, জেরকে বলা হয় হারকাত। হারকাতের বামে আছে সুকুন অক্ষর, আর হারকাতের বামে সুকুন অক্ষর থাকলে হারকাতের সাথে সুকুন অক্ষরকে যুক্ত করে দিতে হয়, মিলিয়ে দিতে হয়। বা জের বি, বি যুক্ত হবে তায়ের সাথে, বিত, উবিত। ঠিক আছে? তাহলে আপনারা সুকুনের ব্যবহার কি বুঝতে পেরেছেন? যদিও বুঝতে না পারেন, তারপরেও কোনো সমস্যা নেই, এখনো বাকি 27টি অক্ষর রয়েছে, 27টি হরফ রয়েছে। প্রত্যেকটি অক্ষরেই, প্রত্যেকটি হরফেই সুকুনের উচ্চারণ আসবে, সুকুনের ব্যবহার আসবে। সেখানে পর্যায়ক্রমে আরো আস্তে আস্তে আপনাদেরকে পড়ানো হবে, শেখানো হবে। সেখান থেকেও আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসের মূল যে বিষয়টা, সেটা হচ্ছে তা অক্ষরের সঠিক এবং শুদ্ধ উচ্চারণ শেখা, এবং সেই সাথে তা অক্ষরের গঠন প্রকৃতি বোঝা। তা অক্ষর যদি শব্দের প্রথমে থাকে, শুরুতে থাকে, মধ্যখানে থাকে, শেষে থাকে, তাহলে তা অক্ষর দেখতে কেমন হবে, সেই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করা বা বোঝা, সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। সেই সাথে তা অক্ষরের সঠিক এবং শুদ্ধ উচ্চারণ কিভাবে করতে হবে, সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। এই দুইটা জিনিস মূল। আর বাকি যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে হরকতের উচ্চারণ ঠিক করা। যদিও হরকতের উচ্চারণ ঠিক করার জন্য সামনে আমরা আরো অনেক ক্লাস পাবো, কিন্তু তা অক্ষর নিয়ে স্পেশালি আর কোনো আলোচনা খুব বেশি আর হবে না। হবে যদিও, কিন্তু সংক্ষিপ্ত ভাবে, কিন্তু এইভাবে ডিটেলসে আর আলোচনা করা হবে না।
তাহলে তা অক্ষরের গঠন প্রকৃতি এবং উচ্চারণ বা মাখরাজ নিয়ে আপনাদেরকে আর কোনো ধরনের কোনো প্রকারের কোনো সমস্যা আছে? তাহলে কি আমাকে একটু ছুটি দেওয়া যায়? হুম। তাহলে কি আজকের মতো ছুটি দিবেন আমাকে? ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।